আমার মেয়ে মেহেরুন নেশা তা না, তোমাদের মতো পর্দা করতো, হঠাৎ স্টাডিয়ারে পড়তো। আমি সারা জীবন বিদেশ করছি, শেষ বয়সে দেশে আসছি, সন্তান নিয়ে থাকবো। আমার সন্তানটা তোমাদের জন্য জীবন দিয়েছে, তোমরা কি করলো আমাদের জন্য? এই মাসের 1 তারিখে আমার একটা ছেলে কিডন্যাপ হয়ে গেছিল নারায়ণগঞ্জে ঘুরতে যাওয়া, সেটাও এক কাহিনী। আমাদের কাপড় থানায় গেছি বলে নারায়ণগঞ্জ যান, নারায়ণগঞ্জ থানায় গেছি বলে কাপড় থানায় যান। 2 থানায় ঘোরাঘুরি করতে করতে 1 দিন 1 রাত পরে 5 লক্ষ টাকা দাবি করছে। গরিব বইলা, অসহায় বইলা, হাতে বাই ধইরা আমার ছেলেটা বলছে, আমার বাবা গরিব মানুষ, কিচ্ছু নাই, আমাকে মারা ফেলা, 5 দেওয়ার মতো সমর্থন আমাদের নাই। 50,000 টাকায় আসছে। 50,000 টাকা দিয়া আমি বলছি, বাবা রে 50,000 টাকা দিলে আমার ছেলেটাকে মারিস না। তা জানি কিডন্যাপাররা কি করে, টাকাও নেয়, টাকা নেওয়ার পরে আর মানুষ ফিরাই দেয় না, মানুষ মাইরা ফালাই দেয়, তাই না? আবার দর্শনকারীরা কি করে, ছোট ছোট মেয়েদের দর্শন করার পরে তাদেরকে হত্যা করে, গেলেই তো কয়ে দিব। আমি আমার নিজস্ব ভাষায় কথা বললাম, এইখানে আর ভদ্র ভাষার কিছু, মানে শুদ্ধ ভাষার বলার কিছু নাই, কারণ মনে যখন কষ্ট আসে তখন সে তার নিজের ভাষায় কথা বলে। আপনারা বলবেন কেমন ধরনের কথা বলতেছে, এটা আমার মনের কথা। তো আমাদের দেশের পরিবর্তন কি হলো? সালাউদ্দিন আহমেদ সাহেব বলে, একটু দর্শনটা একটু বাড়ছে। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দর্কার। কিভাবে বলে, কিভাবে বলে বাড়ছে? আরে বাবা, তার কাছে এটা সামান্য কিছু একটা মনে হয়। কি ব্যাপার? আফসোস করবে যেখানে যে আমরা লজ্জিত বা দুঃখিত যে এটা বাড়ছে, আমরা করব। ওনাকে কিছু বললে ওনার গায়ে লাগে না। আর একজন আছে ওই যে পাশে কথা বলেন, নাম জানো কি, ওই ইয়ের ছেলে, বাপের নামটা বললাম না, ভালো একটা লোক ছিল আওয়ামী লীগের সময়, পার্থ। ওর নিয়ে অনেক কথা বলছি, মানুষে বলে এগুলি বললেন না, ওর বাবার পরিচয় বলছে। কি হাসে, বিলেনের মতন, গুন্ডার মতো হাসে। আরে আমাদের কলিজা ফাইটে যায়, বুক ব্যথায় আমরা বাঁচি না আমাদের সন্তান নিয়ে। বেটা, আমাদের সন্তানের জীবনের বিনিময়ে তুই বেটা চেয়ারে বসছস, আর তুই হা 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 বিএমপি কে হাঁটাবে। আরে বিএমপি আওয়ামী লীগ শেখ হাসিনার বাপের দেশ ছিল, থাকতে পারছে? থাকতে পারে নাই। আর তুমি কে? তুমি কে? তারেক রহমান সাহেব 17 বছর ছিল লন্ডনে, দেশে আসতে পারেন নাই। দেশে আসছেন, আমরা ওনাদেরকে ভালো বলি, দেশের জন্য করবে। কোথায় ভালো কে উঠতেছে উনি? জুলাই সনদ বাস্তবায়ন করলে ওনার সমস্যাটা কোথায়? গণভোট যেটা বলছে, এটা যদি জয়যুক্ত হয় আমরা সেটা কি করবো, সে করতেছে না। মিথ্যা কথা তো উনি বলতেছে। আবার উনি হাদিস শোনায়, অনেক কিছু উনি বলে, দেখি তার ইতের মধ্যে উল্টা পাল্টা। বিদেশে, লন্ডনের পরিবেশে, আরে আমাদের দেশে মানুষকে শিখাও না তুমি। তুমি রাস্তাঘাটে বাজার দিয়ে রাখছো, সেইখানে সেখানে ময়লা ফেলে, আবার বলে আমার ক্লিনিক আমি পকেটে রাখি। রাস্তার তুমি ভৈরা বাজার করে দিচ্ছ, ময়লা রাস্তার মধ্যে ফেলে, ওখানে টাকা নেয়, তোমার সরকার তোমার দল চলে। তুমি ভালো একটা আইন করো। আমরা এগুলি বুঝি না, সব বুঝি, আমাদেরকে বুঝাই না। বিদেশে আমিও ছিলাম 40 বছর, বিদেশের আমিও টিস্যু পেপার পকেটে রেখে ঘুরি, পালাই না। তুমি আইন করো না কেন? তুমি আইন করো, দেশ কিভাবে চলবে। আমাদেরকে কে বোকা পাইছো? আমরা বুঝি না, তুমি খালি বুদ্ধিমান। যাই হোক, কথা হলো একটাই, আমি সরকারকে বলতেছি, খুব দ্রুত সময়ের মধ্যে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তাছাড়া এই যে আমার মা বোনরা আছে, তাই না, এরা যদি রাস্তায় নামে, আমাদেরকে নামতে হবে না, এরাই কাফি। এরা ডাকাত, যাই উপদেষ্টা আছে, যারা বয়স্ক, এদেরকে কারো আমরা চাই না। নতুন লোক দেশ চালাবে। এনসিপি কি বলে, না ইসলামীকে বলছিলাম 1 তারিখে, বাবা তোমার দল তুমি শক্তিশালী করো। আমি আবারও বলতেছি, এখানের মাধ্যমে দেশে বিদেশে আমাদের মেধাবী সন্তান অনেক আছে, দেশের মধ্যেও আছে, যাদের কোনো দাগ নাই, যারা দেশপ্রেমী, তাদেরকে নিয়ে আসো, দল গঠন করো। এই সরকারও হাসিনার মতন বিতাড়িত হবে খুব শীঘ্রই। নতুন বাংলাদেশ নতুন করে চলবে। তারেক রহমান সাহেবকে বলছে, আপনার বয়স তো মাঝামাঝি, আমার চেয়ে একটু কম আছে। আপনি যদি লন্ডনও ছিলেন, ভালো একটা সভ্য দেশে ছিলেন, সভ্য মতন দেশ চালান, না হলে আপনাকে সুদ্ধা এই দল হাসিনার মতন, যেমন নাঙ্গল গেছে, নৌকা গেছে, দান্ডি শেষে যাইব। অতএব আপনাকে বুঝাইতে পারতেছি না, আপনি আজকে হয়তো আমার এগুলো যাবে অবশ্যই কানে। সুতরাং কথা, আপনি দেশ সুন্দর করে চালান, নতুন লোক নিয়ে আসেন। এই সমস্ত লোক দেয়া একটা আছে ফেরাউন,
আর তাই না, দেখতে ফেরাউনের মতো মনে হয়, আইন শৃঙ্খলা যে চলায় ওনার পুরোপুরি বললাম না, বুঝতেই পারছেন আপনারা সবাই। এই সমস্ত ফেরাউন নমরুদ দিয়া, তাই না, আবু জাহেল দিয়া দেশ চলবে না। এই সমস্ত পুরানো লোক আমরা চাই না, নতুন লোক চাই, নতুন লোক চাই, তো নতুন লোক চাই। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সালাম আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম একজন শহীদের পিতার আর্তনাদ। যার চলে যায় সেই বুঝে যায় বিচ্ছেদের কি যন্ত্রণা। তার সেই বিচ্ছেদের কথা এবং বাংলাদেশ নিয়ে তার চিন্তা ভাবনা, তার আকাঙ্ক্ষা, সেগুলোই তিনি বলছিলেন। আপনারা অনেকের চোখের জল এসেছে, আপনাদের সবার চোখের সামনে ভেসে উঠেছে 24শে জুলাই আন্দোলন। আমাদেরকে বের করে দিচ্ছিল কোন রকম প্রাথমিক চিকিৎসা দিয়ে। পরে আমরা ওখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে যে অনেক কষ্ট করে সোহরাওয়ার্দী হাসপাতালে যাওয়ার পরে দেখলাম যে আমাদের লিস্ট করা হচ্ছে। আমি যখন জিজ্ঞেস করলাম ওই অবস্থায় যে আমাদের কেন লিস্ট করা হচ্ছে, তখন পাশ থেকে একজন বলল, আপনারা হচ্ছে দেশদ্রোহী, আপনাদের এই লিস্টগুলো নিয়ে আপনাদেরকে প্রাথমিক চিকিৎসা করে বের করে দেওয়া হবে, আপনাদের এই লিস্টগুলো নিয়ে কালকে বাসায় থাকতে পারবেন না, এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে অন্ততপক্ষে বাসায় যাবেন না। আমাদের দুইজনের গা থেকে অজস্র পরিমাণে রক্ত পড়ছে। আমরা তখন হিতাহিত জ্ঞান হারিয়ে আমরা বাসার দিকে চলে যাই। বাসা থেকে যাওয়ার পরেই জানতে পারি যে আমার ওই সিকোয়েন্সটা, ভিডিওটা আপলোড হয়ে গেছে। আমার বাসা অলরেডি 2বার ডিবি পুলিশ চলে আসছে। আমরা সারাটা রাত আমার বাসার ছাদের টিনে একটা পানির ট্যাঙ্কি ছিল, ওই ট্যাঙ্কিতে রক্তাক্ত অবস্থায় সারাটা রাত ছিলাম। খালি কল্পনা করতেছিলাম যে ভোর হবে কখন, এখান থেকে সরে যাব। একটা পর্যায়ে আমরা একটা আত্মগোপনে ছিলাম। আত্মগোপনে থাকা অবস্থায় যখন এক দফার ঘোষণা হলো আমরা সবাই শহীদ মিনারে যাব, ওই অবস্থায় আমরা প্রাথমিক চিকিৎসা নিয়ে, আমার হাজবেন্ড উঠতে পারেনি, তার অবস্থা খুব খারাপ ছিল। আমি সকাল 8টায়, 5ই আগস্ট সকাল 8টায় যখন প্রেস ভাবতেছিলাম আমি যাব প্রাথমিক চিকিৎসা নিয়ে, আমি যাব, আমি হাসিনার পতন আমার দেখতে হবে, ওই সময় আমার মা কান্না করে দিয়ে বলতেছিল যে এতটা দেশের জন্য পাগল হয়ে গেছিস, শরীর ঝাঁঝরা হয়ে গেছে, তুই কি যেতে পারবি? যে আকাঙ্ক্ষা নিয়ে 5ই আগস্ট হয়েছিল, আমরা যে স্বপ্ন দেখেছিলাম, আমরা যে কল্পনা করেছিলাম যে কুত্তা বাহিনী, যে আওয়ামী লীগের দৈত্য বাহিনী আমাদেরকে এভাবে মেরেছে, আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমার কাছে মনে হয় যে এগুলো হলো মাইনাস, মানে একটা বোনাস জীবন পেয়েছি। কারণ ওই দিনে তো মারা যাচ্ছিলাম, ওই দিনই মারা যাচ্ছিলাম। তো যে স্বপ্ন নিয়ে 5ই আগস্টের পরে যে স্বপ্নটা দেখেছিলাম, ওই স্বপ্নটা আসলে পূরণ হয়নি, ওই স্বপ্নটা পূরণ হয়নি। এখনো খারাপ লাগে, এখনো আমাদের দেখতে হয় যে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা এলাকায় ঘুরছে। আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী আমার গায়ে গুলি করেছিল, আমার হাজবেন্ডের গায়ে গুলি করেছিল, তাদেরকে আমরা চোখের সামনে এখন দেখি। যখন বলি তাদেরকে কেন অ্যারেস্ট করা হয় না, কেন করেন না, নীরব চুপ হয়ে থাকে। আমি সত্যি কথা বলতে, অনেকে অনেক কথা বলে যে আওয়ামী লীগের বাহিনী আমাদেরকে গুলি করেছে, পুলিশ বাহিনী আমাদেরকে গুলি করেছে, পুলিশ খারাপ। আমি জানি এই কথাটা শুনলে অনেকেরই ভালো লাগবে না, তবে ছোট্ট করে বলি, অনেক কথা একটু বেশি হয়ে গেছে, অল্পের ভিতরে সেরে দিচ্ছি। আমার ভাই, আমার বাবা দুজনই পুলিশের কর্মরত অবস্থায় আছে, দুজনেই কিন্তু 24-এর গণ অভ্যুত্থানকে সাপোর্ট করেছে। আমি একটা পুলিশ ফ্যামিলির মেয়ে হয়ে আমি আন্দোলনে গিয়েছি, কারণ আমার ওই ভাই আমাকে বলেছে যে আমারও সন্তান আছে, আমার তো ভালো লাগে না, মনে হয় রিজাইন দিয়ে ফেলি। কিন্তু আজকে যখন আমার ভাই বলে আন্দোলন করে কোনো লাভ হয়নি, আন্দোলন করে কোনো লাভ হয়নি, সেই দেশ সেই জায়গায় আছে, শুধু চেয়ারটা পরিবর্তন হয়েছে, সেই দৈত্যগুলো এখনো আছে, শুধু হাসিনার পরিবর্তন হয়েছে, হাসিনার চেয়ারে শুধু আরেকজন এসেছে, সেই সেম জায়গায় দৈত্যগুলো আছে। আমি বলবো আমরা পরিবর্তন চাই, যে সরকারি আসুক, আমরা পরিবর্তন চাই।